বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়েরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন বিভাগ। আমি তোমাদের প্রথম পত্রটা নিয়ে থাকি। অনলাইন ক্লাসে প্রথম থেকেই আমি তোমাদের সপ্তম অধ্যায়ে ক্লাস নিয়ে আসছি। এই অধ্যায়টা অনেক বড়, তো এখনও এই অধ্যায়টা শেষ করতে পারিনি। সপ্তম অধ্যায়ে আমরা শেষের দিকে এসে আমরা সরকার ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা করেছি, বিভিন্ন রকম সরকার ব্যবস্থা সম্পর্কে, যেমন গণতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকার, তারপরে গণতান্ত্রিক সরকারের মধ্যে বিভিন্ন ভাগ পড়েছি, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, এরকম অনেক শাসন ব্যবস্থা আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব উত্তম শাসন ব্যবস্থা সম্পর্কে, উত্তম সরকার সম্পর্কে। উত্তম সরকারটা কি, উত্তম সরকারের বৈশিষ্ট্য, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে উত্তম শাসন ব্যবস্থা বা উত্তম সরকারের পথে অন্তরায় কী এবং সেই অন্তরায়টা কীভাবে দূর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। উত্তম সরকার ব্যবস্থা। আচ্ছা, এখন উত্তম সরকার ব্যবস্থাটা কাকে বলে বা উত্তম সরকার ব্যবস্থা কি, এর নির্দিষ্ট কিন্তু আসলে বলা যাবে না যে এই সরকার ব্যবস্থা উত্তম, নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ উত্তম এক এক রাষ্ট্রের জন্য একটা শাসন ব্যবস্থা উত্তম হতে পারে। এটা তোমার ডিপেন্ড করে বা এটা নির্ভর করে জনগণের শিক্ষার হার কেমন, হ্যাঁ, ভৌগোলিক অবস্থা, জনসংখ্যার অবস্থা, জনগণের সচেতনতার দিক, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে ডিপেন্ড করে যে কোন দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা ভালো হবে বা উত্তম হবে। এই জন্য নির্দিষ্ট কোনো সরকার ব্যবস্থাকে উত্তম বলা যাবে না। তাহলে উত্তম সরকার হচ্ছে বিভিন্ন শাসন ব্যবস্থা উত্তম হতে পারে। যেমন কোনো রাষ্ট্রে তোমার মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা উত্তম, আর কোনো রাষ্ট্রে তো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা উত্তম। কোনো রাষ্ট্রে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ভালো কাজ করতেছে, উত্তম দেখা যাচ্ছে, আবার কোনো রাষ্ট্রে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা উত্তম। তো এগুলো বললাম যে এগুলো আসলে নির্ভর করে সেই রাষ্ট্রের ভৌগোলিক অবস্থা, জনগণের শিক্ষার হার, জনগণ ওই রাষ্ট্রের জনগণ কত কেমন, জনগণ যদি বেশি হয়ে থাকে তাহলে ওটার উপর নির্ভর করে। তো এগুলো আসলে এটা ডিপেন্ড করে যে ভৌগোলিক অবস্থা, জনগণের সংখ্যার হার, শিক্ষার হার, সচেতনতা, এগুলো ভ্যারি করে। তাহলে নির্দিষ্ট করে আমরা কোনো শাসন ব্যবস্থাকেই উত্তম শাসন ব্যবস্থা, উত্তম সরকার বলতে পারি না। আচ্ছা, এখন আমরা দেখব যে উত্তম শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। উত্তম শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে গণতান্ত্রিক। গণতান্ত্রিক অর্থাৎ শাসন ব্যবস্থার মধ্যে যেটাই হোক না কেন সেটা অবশ্যই গণতান্ত্রিক হতে হবে। সেটা এককেন্দ্রিক হোক, যুক্তরাষ্ট্রীয় হোক,
মন্ত্রিপরিষদ বা রাষ্ট্রপতি শাসিত হোক, কিন্তু সেই শাসন ব্যবস্থা অবশ্যই গণতান্ত্রিক হতে হবে। একনায়কতান্ত্রিক কোনো শাসন ব্যবস্থা উত্তম বলে বলা হয় না। তাহলে অবশ্যই সে শাসন ব্যবস্থা হতে হবে গণতান্ত্রিক, অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস, সেখানে জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। 2 নম্বর হচ্ছে দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক। দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক। দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক। তাইলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দায়িত্বশীল ও জবাবদিহি, অর্থাৎ এই উত্তম সরকারের যে শাসক থাকবে সে শাসক অবশ্যই হবে দায়িত্বশীল। এমন কোনো শাসক হবে না যার কোনো দায়িত্ব থাকবে না, অর্থাৎ সে তার দায়িত্ব মতো তার যে দায়িত্ব, অর্থাৎ তার যে কাজকর্ম সে সম্পন্ন করবে। জনগণের জন্য যেহেতু সে ক্ষমতায় এসেছে, তাহলে সে জনগণের জন্য কাজ করবে, জনগণের চাহিদা পূরণ করার চেষ্টা করবে। যতদিন সে ক্ষমতা থাকবে তার ধ্যান জ্ঞান শুধু তার রাষ্ট্র এবং জনগণ নিয়ে চিন্তা করবে এবং জবাবদিহিতা থাকবে, অর্থাৎ তার যে কাজ করবে তার জবাবদিহিতা থাকতে হবে, সে জবাবদিহি করবে। জবাবদিহি থাকলে কী হবে, সে অনৈতিক বা নৈতিকতা বিবর্জিত কোনো কাজ সে করতে পারবে না। যদি জবাবদিহি করতে হয় প্রতিটা কাজের, তাহলে অবশ্যই জবাবদিহি থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট আইনসভা সার্বভৌমত্ব। আইনসভার সার্বভৌমত্ব, অর্থাৎ এই সরকার ব্যবস্থায় যে আইনসভা সেটা হবে হচ্ছে সার্বভৌমত্ব। আইনসভাই সর্বময় ক্ষমতার অধিকারী হবে, অর্থাৎ আইনসভার অনুমতি ব্যতীত রেখে শাসন বিভাগ কোনো কাজ করতে পারবে না। তাহলে এই সরকার ব্যবস্থা আইনসভা হবে হচ্ছে সার্বভৌমত্ব, কেউ এর উপর হস্তক্ষেপ করবে না, এবং এই আইনসভা অনুমতি ব্যতীত রেখে আইনসভার অনুমতি কোনো বিভাগ বা বিশেষ করে শাসন বিভাগ কোনো কাজ করতে পারবে না। 4 নম্বর পয়েন্ট আইনের অনুশাসন। আইনের অনুশাসন, অর্থাৎ এই সরকার ব্যবস্থা যে আইনটা থাকবে সে আইন এই সরকার ব্যবস্থায় যে আইনটা থাকবে সে আইনের অনুশাসন, অর্থাৎ সেই আইন অনুযায়ী শাসন হতে হবে। কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না, বিনা বিচারে আটক করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না। এটা হচ্ছে আইনের অনুশাসন, অর্থাৎ আইন অনুযায়ী শাসন করতে হবে। কোনো কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার বা শাস্তি দেওয়া যাবে না। এরপর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। 5 নম্বর পয়েন্ট ক্ষমতার স্বতন্ত্রীকরণ। ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলতে সরকারের যে 3টা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টে বিভাগের মধ্যে কেউ কারো হস্তক্ষেপ করবে না। যার যার ক্ষমতা সে
সে প্রয়োগ করবে বা পালন করবে, যার যার দায়িত্ব সে পালন করবে, কেউ কারো হস্তক্ষেপ করবে না, বিশেষ করে শাসন বিভাগ কর্তৃক বিচার বিভাগের হস্তক্ষেপ করবে না, যেটা নামমাত্র গণতন্ত্রে রাষ্ট্রগুলোতে প্রায় দেখা যায়। তোমরা একটু চোখ কান খোলা থাকলে দেখতে হবে যে এই উপমহাদেশের অনেকগুলো দেশে, যে দেশগুলোতে তোমার নামমাত্র গণতন্ত্র আছে, প্রকৃত গণতন্ত্র নেই, সেখানে দেখবে যে শাসন বিভাগ কর্তৃক বিচার বিভাগকে বিচার বিভাগ হস্তক্ষেপ মানে যখন তখন যেভাবে সেভাবে হচ্ছে। বিচারক স্বাধীন না, বিচার স্বাধীন নয়, বিচার বিভাগ স্বাধীন নয়। 6 নম্বর পয়েন্ট, ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে ক্ষমতাটা কেন্দ্রীভূত না করে ক্ষমতাটা ভাগ করে দেওয়া। অর্থাৎ বাংলাদেশের কথা বলতে গেলে ক্ষমতাটা দেখা যাচ্ছে ঢাকা কেন্দ্রিক, সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক, কিন্তু এটা না করে এই ক্ষমতাটা বিভিন্ন বিভাগ, জেলা বা বিভিন্নভাবে ভাগ করে দিতে হবে। তাহলে কি হবে? পুরো রাষ্ট্রের মানুষ, একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষও তাদের অনেক সুযোগ সুবিধা পাবে কেন্দ্র থেকে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের অসুবিধাগুলো কিন্তু সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু যখন ক্ষমতা ভাগ করে দেওয়া হবে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, তখন ইউনিয়ন থেকে কিন্তু ওই এলাকার মানে গ্রামীণ যে প্রবলেমগুলো সেটাগুলো সলভ করা সম্ভব। 7 নম্বর পয়েন্ট, জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা অর্জন অর্থাৎ এই শাসন ব্যবস্থায় যে সরকারি আসুক না কেন, তাদেরকে অবশ্যই জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের আস্থা অর্জন করবে, জনগণ তাদের উপর বিশ্বাস থাকবে তাদের কাজের প্রতি, সেটাই হচ্ছে উত্তম সরকার। উত্তম সরকার অবস্থায় অবশ্যই জনগণ সরকারের প্রতি বা সরকারের মুখপাত্র, যে রাষ্ট্রের মুখপাত্র, তাদের প্রতি একটা বিশ্বাস থাকবে যে না, সে আমাদের চাহিদাগুলো পূরণ করবে। জনগণের যে চাহিদা আছে, রাষ্ট্রের যে চাহিদা আছে, সেগুলো পূরণ করতে সক্ষম, এই আস্থাটা থাকবে। পয়েন্ট, সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা। আমাদের দেশগুলোতে দেখলে বোঝা যায় যে এই দেশগুলোতে সরকারি কর্মচারীদের কিন্তু তারা নিজেদেরকে জনগণের প্রভু মনে করে। তারা মনে করে যে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি। জনগণ যখন তাদের সমস্যা নিয়ে যায়, তাদেরকে পাত্তা দিতে চায় না, তাদের সমস্যাগুলো তারা শুনতেও যায় না, সেটা সমাধান করারও চেষ্টা করে না। এই মানসিকতা থাকলে সেটা উত্তম সরকার হয় না। অবশ্যই সরকারি কর্মচারীদের জনহিতকর অর্থাৎ জনগণের জন্যই আমরা এই চেয়ারে বসছি, জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের টাকায় আমরা চলছি, এই মানসিকতা তৈরি হতে হবে, এই মানসিকতা থাকতে হবে। এই মানসিকতা থাকলেই সেটা হবে হচ্ছে উত্তম সরকার। 9 নম্বর পয়েন্ট,
মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম। অবশ্যই অবশ্যই উত্তম শাসন ব্যবস্থা, উত্তম সরকার ব্যবস্থা, প্রচার মাধ্যমগুলো অবশ্যই হতে হবে স্বাধীন। তাদেরকে হস্তক্ষেপ করা যাবে না, তাদের স্বাধীন মতো তাদেরকে কাজ করে নিশ্চয়ই একটা শর্ত অনুযায়ী শর্ত দিয়ে তাদেরকে স্বায়ত্তশাসন দিতে হবে, যেন তারা স্বাধীনভাবে তাদের প্রচার কার্য চালিয়ে যেতে পারে। 10 নম্বর পয়েন্ট, গণতান্ত্রিক ঐতিহ্য। গণতান্ত্রিক ঐতিহ্য অর্থাৎ এই শাসন ব্যবস্থায় যে সরকার থাকবে তাদেরকে গণতন্ত্রের ঐতিহ্যটা ধরে রাখতে হবে। গণতন্ত্রের ঐতিহ্যটা কি? গণতন্ত্রের ঐতিহ্য হচ্ছে জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণের জন্য ক্ষমতায় আসছি, জনগণের মঙ্গল করতে হবে, রাষ্ট্রের মঙ্গল করবে। হ্যাঁ, প্রতি ক্ষমতার শেষে অর্থাৎ প্রতি বছর যে নির্দিষ্ট মেয়াদের পরে যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচন যেন আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়, কোনো ঝামেলা ছাড়াই যেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যে দল ক্ষমতা জয় লাভ করবে তাকে মেনে নেওয়া হয়, অপর দল মেনে নেবে, বিজিত দল মেনে নেবে। এইটা হচ্ছে গণতন্ত্রের ঐতিহ্য, এটা বজায় থাকতে হবে। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে সহনশীলতা। সহনশীলতা অর্থাৎ সহ্য করা, আর কি, সহ্য করার ক্ষমতা। প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে বা প্রকৃত যদি উত্তম শাসন ব্যবস্থা বলি, উত্তম সরকার ব্যবস্থা বলি, তাহলে সেখানে অবশ্যই সরকার, বিরোধী দল, যে কোনো রাজনৈতিক দল এদের মধ্যে সহনশীলতা থাকবে। অর্থাৎ সরকারের যে ক্ষমতা থাকলে সরকার চায় বিরোধী দলকে তাদের ন্যায্য যে দাবি দেওয়া সেটা পূরণ করে দিতে হবে। যেমন তারা মিছিল করতে পারবে, মিটিং করতে পারবে, তারা সরকারের সমালোচনা করতে পারবে, এই সুযোগটা তাদের দিতে হবে। আবার বিরোধী দল শুধু সমালোচনার জন্য সমালোচনায় গঠনমূলক সরকারের সমালোচনা করতে হবে, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, এই মানসিকতা থাকতে হবে। রাজনৈতিক দলের প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে, সহনশীল ভাব থাকতে হবে, তাহলে সেটা হবে হচ্ছে উত্তম সরকার। তো এই ছিল উত্তম সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন আমরা দেখব উত্তম শাসন ব্যবস্থা, বাংলাদেশের উত্তম সরকার ব্যবস্থা প্রথম অন্তরায় কি। বাংলাদেশে উত্তম সরকার ব্যবস্থার পথে অন্তরায় অর্থাৎ বাধা। তোমরা যারা বাংলাদেশ সম্পর্কে জানো বা জানার চেষ্টা করো, খবর দেখো, প্রতিনিয়ত জানার চেষ্টা করো, তারা অলরেডি বুঝতে পারছো যে এই যে উত্তম সরকার বৈশিষ্ট্যগুলো বললাম তার সাথে বাংলাদেশের যে কিছু বিষয় অমিল আছে, তার মানে সেটাই হচ্ছে অন্তরায়। আর সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশে অন্তরায়, অন্তরায়, উত্তম সরকার ব্যবস্থা বাংলাদেশের অন্তরায়। বাংলাদেশে কি অন্তরায় আছে, অর্থাৎ কি বাধা আছে যার জন্য বাংলাদেশে উত্তম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সুষ্ঠু গণতন্ত্র গড়ে ওঠেনি। সুষ্ঠু গণতন্ত্র গড়ে ওঠেনি। সুষ্ঠু গণতন্ত্র গড়ে ওঠেনি। বাংলাদেশে বারবার সামরিক হস্তক্ষেপ, রাজনৈতিক নেতাদের অসৎ আচরণ অর্থাৎ তাদের অসাধু চরিত্র এবং
রাজনৈতিক দলের মধ্যে যে অনৈক্য, সহনশীলতার অভাব, জনগণ হচ্ছে অসচেতন, গণতন্ত্র সম্পর্কে অসচেতন, এই কারণেই বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র আসলে গড়ে ওঠেনি। বাংলাদেশে এই জন্যই সুষ্ঠু গণতন্ত্র গড়ে ওঠেনি, বাংলাদেশের জনগণ অসচেতন। তোমরা যারা মানে খোঁজ খবর রাখতেছো তারা বুঝতেই পারছো বাংলাদেশের অধিকাংশ মানুষই অসচেতন, শিক্ষার হার তো তেমন ভালো না বাংলাদেশে। যার কারণে অশিক্ষিত মানুষগুলো কিন্তু অনেক কিছুই বোঝে না। নির্বাচনের সময় দেখা যাচ্ছে যে টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, এরকম অনেক সমস্যা রয়েছে, যার কারণে বাংলাদেশে এখনও সুষ্ঠু গণতন্ত্রটা গড়ে ওঠেনি। আর সুষ্ঠু গণতন্ত্র গড়ে না ওঠার ফলেই এই রাষ্ট্রে এখনও উত্তম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না। 2 নম্বর পয়েন্ট, আইনের অনুশাসনের অভাব। আইনের অনুশাসনের অভাব। সাম্প্রতিক 1 মাসের একটা নিউজ তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে বাংলাদেশে আইনের অনুশাসনের কতটা অভাব রয়েছে। এখানে এই যে কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, সিলেটে একটা ছেলেকে থানাতে ধরে নিয়ে এসে এমন মারছে যে ছেলেটা মারাই গেছে। কিন্তু তারপরে কিন্তু তারা স্বীকার করছে না যে আমরা ধরেছি। থানা কর্তৃপক্ষ কিন্তু স্বীকার করে নাই যে আমরা ধরেছি, কিন্তু ইতিমধ্যে মোটামুটি প্রমাণিত হয়ে গেছে যে থানায় তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং থানার ভেতরে তাকে প্রচণ্ড প্রহারের ফলে তার মৃত্যু হয়েছে। এই যে নির্দোষ একটা ব্যক্তি, তাকে ধরে নিয়ে গেল, আর যদি সে দোষ করেও থাকে তাহলে কিন্তু এইভাবে তাকে পিটানো উচিত ছিল না, যে পিটানোর ফলে সে মৃত্যুবরণ করলো। কথায় বলা হচ্ছে, আমরা বলতেছি যে বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া যাবে না, বিচার করতে হবে। সে যদি অন্যায় করে থাকে তার বিচার আওতায় আনতে হবে। এছাড়া আরও অনেক ঘটনা ঘটছে, তার কিছু কয়েক মাস আগের ঘটনা, মেজর সিনহা হত্যা, এরকম আরও অনেক কাহিনী আছে, প্রথমপতি ধর্ষণ। এগুলো বিষয়গুলো দেখলেই বোঝা যায় বাংলাদেশে আইনের অনুশাসনটা আসলে নেই। আইন অনুযায়ী শাসনটা আসলে হচ্ছে না, বা আইনটাকে মানছে না। যেভাবে আইনের প্রয়োগ হওয়ার কথা সেই প্রয়োগটা সেভাবে হচ্ছে না, যার ফলে বাংলাদেশে উত্তম সরকার ব্যবস্থা গড়ে উঠছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দায়িত্বশীলতার অভাব। দায়িত্বশীলতার অভাব অর্থাৎ আমাদের মতো দেশে বা আমাদের দেশে যিনি ক্ষমতায় যাচ্ছেন, রাষ্ট্র ক্ষমতা আছেন, তাদের দায়িত্বশীলতার বড়ই অভাব। তারা বিভিন্ন বড় বড় ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে তারা বিভিন্ন বড় বড় বুলি আওড়ায়, এই করব, সেই করব, হ্যান করবো, ত্যান করবো, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে তাদের কিছুই মনে থাকে না। তখন তারা নিজের জন্য নিজের আখের গোছানোর চেষ্টা করে, তখন রাষ্ট্র বা জনগণের কথা তাদের আর মনে থাকে না। তো এইরকম, এই জন্যই এই দায়িত্বশীলতার অভাবের জন্যই বাংলাদেশে এখনও উত্তম সরকার গড়ে ওঠেনি। চার নম্বর পয়েন্ট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত ক্ষমতা স্বতন্ত্রীকরণ যেটা বলতে বোঝায়, অর্থাৎ 3টে বিভাগের মধ্যে যার যার ক্ষমতা সে প্রয়োগ করবে, এখানে কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। কিন্তু বাংলাদেশে এই জিনিসটা অনেক আগে থেকেই হয়ে আসছে, এখনও হচ্ছে। শাসন বিভাগ কর্তৃক বিচার বিভাগকে হস্তক্ষেপ করে আসছে, যার ফলে বিচার বিভাগ স্বাধীন না, বিচারক স্বাধীন না। তাহলে বিচার কী হবে? সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হবে। এই জন্য সুষ্ঠুভাবে বিচার হচ্ছে না, যার ফলে আসলে বাংলাদেশে উত্তম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাচ্ছে না।
নেক্সট পয়েন্ট হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতা বিকেন্দ্রীকরণের ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয় না। বিকেন্দ্রীকরণ বলতে আমরা আলোচনা করেছি এর আগে যে ক্ষমতা কেন্দ্রীভূত না করে ক্ষমতাটা ভাগ করে দেওয়া, ক্ষমতাটা বিভিন্ন বিভাগের মধ্যে বা বিভিন্নভাবে ক্ষমতাটা ভাগ করে দেওয়া, কেন্দ্রীভূত না করে ক্ষমতাটা ভাগ করে দেওয়া। আমরা ছোটোবেলায় পড়েছি যে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনকে যদি একটা লাঠি দেওয়া হয়, একজনকে একটা করে লাঠি দেওয়া হয়, সহজেই কিন্তু সে ভেঙে ফেলতে পারে। কিন্তু সেই লাঠি 10টা লাঠি যদি একজনকে দেওয়া হয়, সে ভাঙতে পারবে না, অর্থাৎ তার জন্য এটা কঠিন। তাহলে এই ক্ষমতাটা যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সবাই সুষ্ঠুভাবে ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে, জনগণ এর সুফল পাবে। কিন্তু ক্ষমতাটা যখন কেন্দ্রীকরণ হচ্ছে, এক জায়গা থেকেই সব ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে, যার ফলে ক্ষমতাটা সঠিক ব্যবহার হচ্ছে না, জনগণ সুফল পাচ্ছে না। এই জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুব জরুরি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে জনগণের আস্থা অর্জনে ব্যর্থতা। জনগণের আস্থা অর্জনে ব্যর্থতা। বাংলাদেশে এখন পর্যন্ত যে যখন ক্ষমতা এসেছে, কেউই কিন্তু জনগণের সঠিক আসলে আস্থা অর্জন করতে পারে না। যেই দলই হোক না কেন, জনগণের আসলে আস্থা অর্জন করতে পারে না, সেটা তারাও বুঝতে পেরেছে। জনগণের আস্থা অর্জন কীভাবে করবে? কারণ তারা ক্ষমতা যাওয়ার আগে, যে যখন ক্ষমতায় গেছে তার ক্ষমতা যাওয়ার আগে বিভিন্ন রকম তারা প্রতিশ্রুতি দিয়েছে, এটা করব, সেটা করব, আপনাদের জন্য এটা করব, আপনাদের জন্য এটা করব। কিন্তু সে ক্ষমতা যাওয়ার পরে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারে না, যার ফলে জনগণের আস্থা হারিয়েছে। এই আস্থা অবশ্যই অর্জন করতে হতো, কিন্তু এই আস্থা অর্জন না করার ফলে বা আস্থা অর্জনের ব্যর্থতার ফলে বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠা করা হচ্ছে। 7 নম্বর পয়েন্ট আমলাদের দৌরাত্ম্য। তোমরা যারা খবর দেখো নিয়মিত, তারা কিছুটা হলেও জানো যে বাংলাদেশে আমলা অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা তাদের দৌরাত্ম্য কতটুকু, তারা জনগণের প্রভু মনে করে, জনগণকে তারা পাত্তা দিতে চায় না। সাধারণ জনগণ, হ্যাঁ, জনগণের, যদিও তাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা, জনগণের বিপদ আপদে সাহায্য করা, এটাই দায়িত্ব, কিন্তু তারা জনগণের প্রভু মনে করে। তাদের অফিসে গেলে তারা জনগণকে গরু ছাগলের মতো তাদের সাথে ব্যবহার করে। এই জন্য এই অবস্থা বাংলাদেশে আসলে উত্তম সরকার প্রতিষ্ঠা করা যাচ্ছে না। একটা বিষয়, এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জবাবদিহিতার অভাব, এর ফলে তারা প্রতিনিয়ত দুর্নীতি করে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। তোমরা বিভিন্নভাবে পত্রিকা বা টিভি নিউজের মাধ্যমে দেখতে পাবে যে একটা তোমার হসপিটাল চাহিদাপত্র দিয়েছে মেশিনারিজ কেনার জন্য, হ্যাঁ, মেশিনারিজ কেনার জন্য চাহিদাপত্র দিয়েছে, চাহিদা কেনাও দেখা যাচ্ছে যে কেনা হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে তাদের মেশিনারিজ কিনেই নেয়, অথবা কিনছে বা তাদের চাহিদাপত্র যে জিনিসগুলো কেনার কথা ছিল তারা কিনছে, তো দেখাচ্ছে 1,000 টাকা যেটার দাম সেটা দেখাচ্ছে 1 লাখ টাকা, যেটার দাম 10,000 টাকা সেটার দাম দেখাচ্ছে 10 লাখ টাকা। এরকম কোটি কোটি টাকার লোপাট হচ্ছে। তো এই জন্য
এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে, তাদের জনহিতকর মানসিকতা গড়ে তুলতে হবে, তাদের প্রয়োজনে বিভিন্ন রকম যার ফলে এই সমস্যার কারণেই, তাদের জনহিতকর মানসিকতা না থাকার কারণেই বাংলাদেশে এখন উত্তম সরকার প্রতিষ্ঠা করা যাচ্ছে না। 8 নম্বর পয়েন্ট, প্রচার যন্ত্রের উপর সরকারের অহেতুক হস্তক্ষেপ। প্রচার যন্ত্রের উপর সরকারের অহেতুক হস্তক্ষেপ। বাংলাদেশে যখন যে ক্ষমতা এসেছে, বাংলাদেশের প্রচার যন্ত্রকে তারা তাদের নিজেদের কাজে ব্যবহার করেছে, রাষ্ট্রীয় সম্পদ তাদের নিজের কাজে ব্যবহার করেছে। যখন যে ক্ষমতা এসেছে, সঠিক খবর সেই প্রচার মাধ্যমগুলো তাদের স্বাধীন মতো প্রচার করতে পারছে না, আগেও পারেনি, কখনোই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পারে না, এখন পর্যন্ত পারছে না। এই কারণেই এই সরকারের এই প্রচারযন্ত্রের হস্তক্ষেপের কারণে বাংলাদেশে উত্তম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। সহনশীলতার অভাব। সহনশীলতার অভাব বাংলাদেশে এটা খুব বেশি। বাংলাদেশের কোনো নেতার মধ্যেই আসলে সহনশীলতা বিষয়টা দেখা যায় না। যখন যে সরকার আসতেছে, বিরোধী যাই যেটাই হোক না কেন, কোনো রাজনৈতিক দলের মধ্যে সহনশীলতা নেই, কোনো বিরোধী দল বলো সরকার কারোর মধ্যেই সহনশীলতা বিষয়টি নেই। এক দল আরেকজনকে দেখতে পারে না, সবসময় এই ওর বদনাম করে যাচ্ছে। নির্বাচনে কেউ জয়লাভ করলে তাকে সেটা মেনে নেওয়া হচ্ছে না। বিরোধী দল যখন যে বিরোধী দল থাকতেছে সে তখন সেই নির্বাচনটা মেনে নেয় না। অর্থাৎ সরকার যে ক্ষমতা যাচ্ছে, অর্থাৎ যে বিজয় লাভ করতেছে, বিজিত দল মনে করতেছে সে নির্বাচনের কারচুপির মাধ্যমে জয়লাভ করতেছে। সবসময় এটাই হয়ে আসছে যে এক দল আরেক দলে বিশ্বাস করে না। এক দল যে যখন ক্ষমতা নির্বাচনে জয়লাভ করে, বিজিত দল অর্থাৎ বিজয় হচ্ছে, যে দল বিজয় লাভ করতেছে না, বিরোধী দলে থাকতে, সেই দল কখনোই সেই নির্বাচনটা মেনে নেয় নাই, এবং যে দল জয়লাভ করতেছে সেই দলকে কখনোই ক্ষমতায় যাওয়ার পরে যে সংবর্ধনা বা উইশ করা, সেটা আসলে কখনোই করে নাই, বাংলাদেশের ইতিহাসে কখনো দেখি নাই। তো এই মানসিকতাটা পরিবর্তন করা উচিত। এই মানসিকতা পরিবর্তন করলেই আশা করছি বাংলাদেশে উত্তম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। এই ছিল বাংলাদেশে উত্তম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার পথে অন্তরা। এখন এই সমস্যাগুলোর সমাধানগুলো আমরা এখন দেখব। সমাধানের উপায়। বাংলাদেশ উত্তম সরকার ব্যবস্থা বাংলাদেশের অন্তরায় সমাধানের উপায়। এখন আমরা সমাধানের উপায়টা দেখব, কিভাবে এটা সমাধান করা যায় বাংলাদেশে, সেটা দেখব। গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা বলতে নির্বাচনের মতো হবে। যখন এই 5 বছর ক্ষমতা থাকার পরে যে নির্বাচন হবে, সেটা অবশ্যই সঠিকভাবে নির্বাচন হবে। যেভাবে নির্বাচন হলে বাংলাদেশের জনগণ বা বিরোধী দল যেই দলই হোক না কেন, প্রতিটা দল মেনে নেয়, সেভাবে নির্বাচন হতে হবে। এবং নির্বাচনের সময় কোনো
ধরনের গ্যাঞ্জাম, এক দলের সাথে আরেক দলের যে বিরোধ ঝামেলা, এগুলো যেন না হয়, এই জিনিসগুলো থাকবে না। এরকম প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই বাংলাদেশে উত্তম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। 2 নম্বর, সামরিক শাসন বিরোধী পদক্ষেপ। সামরিক শাসন বিরোধী পদক্ষেপ যখন মানে বাংলাদেশে যেহেতু সামরিক শাসন যে কোনো সময় হস্তক্ষেপ করে, এই হস্তক্ষেপ করার পেছনে কারণ আছে। কারণ বাংলাদেশের গণতন্ত্র যথাযথ গণতন্ত্র নয়, অর্থাৎ প্রকৃত গণতন্ত্র না হওয়ার কারণেই এদেশে 5 বছর ক্ষমতা থাকার পরেই গ্যাঞ্জাম সৃষ্টি হয় বিভিন্ন দলের মধ্যে, সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন দলের গ্যাঞ্জাম সৃষ্টি হয়। গ্যাঞ্জামের সুযোগটাই সামরিক বাহিনী নিয়ে থাকে, তাদের অফিসার নিয়ে থাকে। যদি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে এই সুযোগটা তারা পাবে না, এবং এখন থেকেই উচিত সামরিক শাসন বিরোধী কার্যকলাপ পরিচালনা করা, যাতে কোনোভাবে তারা ক্ষমতায় আসতে না পারে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রয়োজনে সংবিধান সংশোধন করে এমনভাবে সংবিধান নতুন আইন তৈরি করতে যাতে সামরিক বাহিনী কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে দায়িত্বশীল সরকার। দায়িত্বশীল শুধু সরকার হলে হবে না, সে দায়িত্বশীল সরকার হতে হবে। যে যখন ক্ষমতা আসবে, সরকারি ক্ষমতা আসবে, সরকার পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সেই দলকে বা সেই সরকারকে হতে হবে দায়িত্বশীল। জনগণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি পালন করতে হবে। জনগণের জন্য ক্ষমতা এসেছে এই মানসিকতা তৈরি করতে হবে। জনগণের যখন যে চাহিদা, রাষ্ট্রের চাহিদাগুলো পূরণ করতে হবে, তাহলেই সেই সরকারকে দায়িত্বশীল সরকার বলা যায়। এবং এর ফলেই সে বাংলাদেশ উত্তম সরকার ব্যবস্থায় প্রতিষ্ঠিত হবে বা উত্তম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। 4 নম্বর পয়েন্ট, আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শুধু নামে মাত্র আইন আছে কিন্তু তার প্রয়োগ নাই, বা আইনের শাসন না থাকলে সে আইন থাকার চেয়ে না থাকাই ভালো। তাহলে অবশ্যই আইন শুধু আইন থাকলে হবে না, সেটা যথাযথ কার্যকরী ব্যবস্থা থাকতে হবে। সেই আইন অনুযায়ী যদি ব্যবস্থা থাকে তাহলেই সেটাকে আইনের প্রয়োগ বলা যায়। আইনের শাসন থাকতে হবে, অর্থাৎ আইনের শাসন থাকতে হবে। তাহলে কেউ বিনা বিচারে শাস্তি পাবে না, বিনা কারণে কেউ গ্রেপ্তার হবে না। এর ফলে বাংলাদেশ উত্তম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। 5 নম্বর পয়েন্ট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ, বাংলাদেশে ক্ষমতা স্বতন্ত্রীকরণ থাকতে, অর্থাৎ এক শাসন ব্যবস্থা সরকারের এক বিভাগ, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3 বিভাগের মধ্যে একজন আরেকজনের উপর হস্তক্ষেপ করবে না। বিশেষ করে শাসন বিভাগ কর্তৃক বিচার বিভাগকে হস্তক্ষেপ করবে না। না করার ফলে কী হবে, বিচার বিভাগ তার স্বাধীন মতো বিচার কার্য পরিচালনা করতে হবে, অন্যায়কারী অপরাধী শাস্তি হবে। এইভাবেই বাংলাদেশ হবে উত্তম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। 6 নম্বর পয়েন্ট, ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ বাংলাদেশে ক্ষমতার যে কেন্দ্রীকরণ আছে, অর্থাৎ একদম ঢাকামুখী, রাজধানীমুখী ক্ষমতাটা বিভাগ, জেলা, প্রয়োজনে থানা, ইউনিয়ন পর্যায়ে ভাগ করে দেওয়া যেতে পারে, যার ফলে
প্রত্যন্ত অঞ্চলের মানুষও সুষ্ঠুভাবে তাদের শাসন পাবে এবং রাষ্ট্রের জনগণগুলো তাদের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবে। এর ফলে রাষ্ট্রের জনগণ তাদের সুখী জীবনযাপন করতে পারবে। তাহলে অবশ্যই ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুবই জরুরি। 7 নম্বর পয়েন্ট, বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে সেই রাষ্ট্রে কখনোই বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সম্ভব নয়। বিচার কার্য যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে কী হবে? অপরাধী ছাড়া পাবে, নিরপরাধ ব্যক্তি শাস্তি ভোগ করবে। এটা অবশ্যই কাম্য না। তাহলে অবশ্যই বিচার বিভাগ স্বাধীন হতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা অর্জন করতে হবে। যখন যে সরকার ক্ষমতায় আসবে তাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের আস্থা অর্জন করলে কী করতে হবে? অবশ্যই সেই সরকারকে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। নির্বাচন পরবর্তী যে পূর্বে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে। তাহলেই জনগণের আস্থা অর্জিত হবে। নয় নম্বর হচ্ছে আমলাদের নিয়ন্ত্রণ। আমলাদের নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আমলাদের যে মানসিকতা, প্রভু ভাব, জনগণের প্রভু ভাব, জনগণকে তারা জনগণের সাথে গরু ছাগলের মতো যে ব্যবহার করে অফিসে গেলে, তো এই ভাবটা তাদেরকে দূর করতে হবে। প্রয়োজন তাদের ট্রেনিং ব্যবস্থা করতে হবে। জনগণ যে জনগণের প্রভু, তারা যেন প্রভু নয়, জনগণের সেবক, এই মনোভাবটা তাদের মধ্যে তৈরি করতে হবে। এবং তাদের কাজের জবাবদিহিতা থাকবে। এর ফলে কী হবে? তারা দুর্নীতি করতে পারবে না, রাষ্ট্রে কোনো ক্ষতি করতে পারবে না। 10 নম্বর পয়েন্ট হচ্ছে স্বাধীন প্রচার মাধ্যম। অবশ্যই আমাদের রাষ্ট্রে প্রচার মাধ্যমগুলো স্বাধীন হতে হবে। নামমাত্র স্বাধীন নয়, প্রকৃত স্বাধীন হতে হবে। তাহলে কী হবে? এই রাষ্ট্রের প্রকৃত নিউজ যখন যে ঘটনাগুলো ঘটতেছে আমরা জানতে পারবো। এবং এর ফলে কী হবে? রাষ্ট্রে কোথায় কী ঘটনা ঘটতেছে আমরা জানতে পারতেছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আমরা সচেতন হব। এর ফলে কী হবে? রাষ্ট্র, এই বাংলাদেশ হবে হচ্ছে প্রকৃত উত্তম শাসন ব্যবস্থার একটা রাষ্ট্র। 11 নম্বর পয়েন্ট হচ্ছে সহনশীলতা। সহনশীলতা বাংলাদেশে আমি আগে আলোচনা করেছি যে বাংলাদেশের কোনো নেতার মধ্যে বা কোনো রাজনৈতিক দল মধ্যেই এরা কখনো সহনশীলতা মনোভাব দেখা যায়নি। এটা খুবই জরুরি। বাংলাদেশে যখন যে সরকার বা ক্ষমতা থাকুক না কেন, বিরোধী দল, তাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। এই সহনশীলতা যখন থাকবে তখন তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে। এই ভালোবাসাটা কী হবে? তখন সরকারি দল বিরোধী দলের মধ্যে যে একটা ভাব থাকে, তাহলে অবশ্যই সেই রাষ্ট্রে কোনো সমস্যা থাকতে পারে না। সরকারি দল তাদের সুযোগ সুবিধা দেবে বিরোধী দলকে, তাদের মিছিল মিটিংয়ের, তাদের সমালোচনা করার। এর ফলে কী হবে? সেই সমালোচনা যখন শুনবে তখন তাদের কাজের প্রয়োজনে ভুল থাকলে সেই ভুলগুলো শুধরে দিতে পারবে। বিরোধী দল এটা দায়িত্ব হবে। আবার সরকারি দল তাদের সুযোগ সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশের মতো দেশগুলো অবশ্যই সমস্যার সমাধান হবে এবং এরকম বাংলাদেশের মতো দেশগুলো হবে হচ্ছে উত্তম শাসন ব্যবস্থার একটা দেশ। তো এই হচ্ছে
সমস্যা সমাধানের উপায়। এই ছিল আজকে আমার ক্লাসের বিষয়। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার ক্লাসের যে ভিডিও দেওয়া থাকবে তার নিচে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ক্লাসের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।